অভিষেক ব্যানার্জিকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। জোটকে প্রাধান্য দিই, তবে সেই জোটকে প্রাধান্য দেব যে জোটের এথিক্স থাকবে, নীতি থাকবে। তৃণমূল দলটা কি থাকবে? তৃণমূল ভাঙরকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা ওই ধর্মকে প্রমোট করতে রাজনীতির ময়দানে আসিনি। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে বাংলার রাজনীতিতে ঠিক যাদের নাম বারবার করে উঠে আসছে চর্চায়, তার মধ্যে অন্যতম নওশাদ সিদ্দিকী। নওশাদ, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। আমার প্রথম প্রশ্ন, যে ডায়মন্ড হারবারের প্রার্থী আপনি হচ্ছেন তো লোকসভা? হ্যাঁ, আমি তো বলেছি অনেক পূর্বে বলেছি আমার ইচ্ছে আছে ওখানে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষের যে বাক স্বাধীনতাটুকু পর্যন্ত নাই, কেড়ে নেওয়া হচ্ছে, সেটাকে সুনিশ্চিত করার জন্য, এবং ওখানকার যে মডেলের নামে যেভাবে শোষণ করা হচ্ছে, সেটা যে মডেলের ফানুস যেটা হচ্ছে সেটাকে রোধ করা দরকার। প্রকৃত একজন নাগরিকের যে অধিকার সেটাকে সুনিশ্চিত করা দরকার। একজন জনপ্রতিনিধির কাজ কি? পার্লামেন্টে গিয়ে ডায়মন্ড হারবার মানুষের চাওয়া পাওয়ার অভাব অভিযোগের কথা শুনবে। আপনি যাবেন ডায়মন্ড হারবার এলাকায়, যে জিজ্ঞাসা করবেন কাকে ভোট দেবে, অনেকে দেবেন, বলবেন না দাদা আমি বলবো না। কারণ যদি বলে যে আমি তৃণমূলের বিপক্ষে ভোট দেবো, আইএসএফকে ভোট দেবো, তার বাড়িও তো রাত্রেবেলা যে হামলা চলতে পারে। এই যে অন্যায় অত্যাচারের হাত থেকে ডায়মন্ড হারবার মানুষকে মুক্তি দিতে হবে। সেই জন্য ইচ্ছা আছে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবার মানুষের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে আমি পার্লামেন্টে যাবো এবং অভিষেক ব্যানার্জিকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। অভিষেকের বিরুদ্ধে আপনি জিতবেন এতটা আশাবাদী কেন? মানে কোথা থেকে পারছে না এন্থু? গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা সংবিধান দিয়েছে মানুষের হাতে। মানুষই লিডার বানাবে, মানুষই প্রধানমন্ত্রী বানায়, মানুষই মুখ্যমন্ত্রী বানায়, মানুষই প্রধান বানায়, এমপি এমএলএ বানায়। সুতরাং মানুষের উপরে কনফিডেন্স আছে আমার, মানুষ ভোট দেবে। আমি বুদ্ধখোল, মারামারি, হানাহানি এইসব রাজনীতিতে প্রশ্রয় দিই না, করি না, করবো না। মানুষের উপরে ভরসা রাখি, মানুষ আমাকে ভোট দিয়ে যেতে হবে এই ভরসা রাখছি। সেই জন্য এই লড়াইয়ের শক্তি পাচ্ছি। যুবরাজ হবেন কি যুবনেত্রী হবেন কি রানী হবেন, ওসবে আমার বড় কথা নয়। তিনি একজন নাগরিক, আমি একজন নাগরিক। তিনিও গণতান্ত্রিক প্রক্রিয়া আশা করবেন, নির্বাচনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন, আমিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। তিনি তিনার চিন্তাভাবনা মানুষের কাছে তুলে ধরবেন, আমি আমার চিন্তাভাবনা বা আমাদের দলের চিন্তাভাবনা মানুষের কাছে তুলে ধরবো। মানুষ আশা করবে আমাদেরটা অ্যাকসেপ্ট করবে, ওদেরটা বর্জন করবে। তো মানুষকে উদ্ধার করতে হবে, সামনে কি আছে ভাবার সময় নেই। প্রয়োজনে জীবন যেতে পারে, দিতে হবে। একা লড়বে আইএসএফ নাকি জোটের দিকে এগোচ্ছে? দেখুন, আমি জোটকে প্রাধান্য দিই, তবে সেই জোটকে প্রাধান্য দেব যে জোটের এথিক্স থাকবে, নীতি থাকবে। নীতিহীন কোনো জোটের সাথে আমি যাব না। দেখুন, কদিন আগেই দলুয়া খাকিতে 22টা মতো বাড়ি পুড়িয়ে দিল। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা সবাই আতঙ্কিত ছিল। যারা বাড়ি পুড়িয়ে আলো তাদের দিয়ে আবার ডায়মন্ড হারবার উদ্ধারের সাথে নিয়ে ডায়মন্ড হারবার উদ্ধার করবেন? সম্ভব নয়। তাদেরকে দিয়ে বিজেপিকে আটকাবেন? সম্ভব নয়। যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র বিপন্ন, বাংলার জনগণ আক্রান্ত, বাংলার যুব সমাজ আজকে একটা কোনো আশা দেখতে পাচ্ছে না। 1000 দিনের ওপরে চাকরি নিয়ে আন্দোলন হচ্ছে। গ্রুপ ডি মুখ্যমন্ত্রী নিজের দপ্তরে, সেখানে দুর্নীতি হচ্ছে। দেবত্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি করেছে। সরকারি কর্মচারীরা তাদের হকের প্রাপ্য ডিএ পাচ্ছে না। এক কথায় যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র ভুলণ্ডিত, তাদের নিয়ে দেশের গণতন্ত্র রক্ষার লড়াই যাওয়া যায় না। কিন্তু এখানেই তো প্রশ্ন উঠছে নওশাদ, অনেকেই বলেন যে আপনি বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, আপনি বিজেপির হয়েই কাজ করেন, আসলে আপনি বিজেপির থেকে টাকা নিচ্ছেন এবং নিয়ে আপনি এই ডায়মন্ড হারবার বা এরকম ধুয়ো তুলেছেন। এটা কতটা সত্যি? মানে আমাদের দর্শক তো জানতে চান নওশাদ কি বিজেপির বি টিম? তাহলে আপনারা প্রথম বিজেপির এ টিমকে সেটাকে প্রমাণ করান, তারপরে বি টিম কি বি টিম না আমি বলবো। আগে এ টিমটা করুন, তাহলে বি যত নিশ্চয়ই তার আগে এ আছে, তাহলে এটাকে আমরা যদি বিজেপির বি টিম হই, এটাকে আমাদের অপরাধটা এটাই না? একজন দলিতদের উপর অত্যাচারের কথা বললে বিজেপি অত্যাচার করুক আর তৃণমূল অত্যাচার করুক, কথা বললে আমি বিজেপির বি টিম। দেবত্ব সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, যেটা হস্তান্তরযোগ্য নয়, সেই উদ্ধারের কথা বললে আমরা বিজেপির বি টিম হয়ে যাচ্ছি। ওয়াকফ সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, এই সরকারের আমলে সেটা হস্তান্তর হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে কথা বললে আমরা বিজেপির বি টিম। রিফিউজি ল্যান্ড যা তাদের জন্য সরকার নির্দিষ্ট করেছে, সেই ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কথা বললে আমরা বিজেপির বি টিম। আমরা যে কথাগুলো বলছি সেগুলো রাজনৈতিকভাবে কাউন্টার করতে না পারার ফলে আমাদেরকে এই ধরনের ভাষাগত আক্রমণ করছে। ওনে ভাবি না কে সার্টিফিকেট দেবে, ওনে ভাবি না। মন জানে পাপ আর মা জানে বাপ। আমি পাপ করছি কি পুণ্য করছি সেটা ভালো করে আমি জানি। তারপরেও বলবো একটা প্রমাণ দিক, নাম ধরে কোনো নেতা, অনেক নেতার অনেক কিছু বলছে, নওশাদ সিদ্দিকী বা আইএসএফের কোনো একজনের নেতার নাম ধরে অমুক জায়গায় অমুক সময় অত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সাহস থাকলে বলতে বলুক। সে আপ টু মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছি। মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন, কৌশলে এড়িয়ে নাম না ধরে বলে। সাহস থাকলে মুখ্যমন্ত্রীর আমার নাম ধরে কবে কোথায় কত টাকা নিচ্ছে এটা বলতে বলুন। তারপরে কোথায় নোটিশ কী খাওয়াতে হবে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ ভালো করে জানেন। অশান্ত ভাঙড় কেন নওশাদ? তার জন্য কি দায় আপনারও নয়? মানে আপনার উপরে বর্তায় না এই দায় ভাঙড়ে বোমা বাধা নিয়ে? আমি কোনো দিনের জন্য দায় এড়িয়ে যায় না।
বলে রাখি এটা বড় একটা ইতিহাস। ভাঙড়ে আমি জেতার পরে বোমাবাজি নয়, ভাঙড়ে আমি জেতার অনেক আগে থেকেই ভাঙড়কে কুলসিত করেন কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সরল সহজ দিয়ে জগ ছড়িয়ে মারে যারা, এই ধরনের নেতারা, শাসকের যারা আছে তারা ভাঙড়কে কুলসিত করার চেষ্টা করে। এই শওকত মোল্লা সাহেবকে ভাঙড়ের নেতৃত্ব দেওয়া হলো, ভাঙড়ের অবজারভার করলো, তারপর থেকেই ভাঙড়ে অন্যায় শুরু হয়েছে, বোমাবাজি। তাহলে কারা করেছে? তৃণমূল ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে। আমি ভাঙড়ের দায়িত্বশীল জনপ্রতিনিধি, আমি বলেছিলাম মিডিয়ার মাধ্যমে, ভাঙড়ে অশান্তি বন্ধ করতে মমতা ব্যানার্জি যদি বলে আমাদের প্রার্থীগুলোকে আমরা তুলে নেব, আমরা অশান্তির পক্ষে নয়, যদি থাকতাম অশান্তির পক্ষে তাহলে আমরা কি তুলতাম না, ওই কথাবার্তা দিতাম না। ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, তার জনপ্রতিনিধি আমি, সেটা সবসময় আমি চাই। আমার সাথে যখন ভাই বলে সম্বোধন করেছে, আমাকে দাদা বলতেই হবে, এটা কাটসির মধ্যে পড়ছে বা আমার রুচির মধ্যে পড়ে, আমার রক্ত সেটা বলছে, সেটা বলি। দাদা বলে সম্বোধন করছি। দাদা বলে সম্বোধন মানে এই নয় যে আমি তৃণমূলের কাছে বিকিয়ে গেছি, বা শওকত মোল্লা আমার শওকত মোল্লা সাহেব আমাদের কর্মীদের গুলি করে মারবে, তার কর্মীরা, তার গুন্ডামস্তানরা চুপ করে থাকবে, এটা নয়। আমরা আইনের লড়াই যাচ্ছি, ওনারা গুলি করেছে বলে আমাকে গুলি করতে হবে, এই ধরনের আমি বিশ্বাসী নয়। আমি 5 টাকার পেনেতে বিশ্বাসী। 5 টাকার পেনের খোঁচাটা অনেক বড় খোঁচা আমি মনে করি। আব্বাস সিদ্দিকী নেই, আব্বাস সিদ্দিকীর ভূমিকা কি দলে, আর আইএসএফে আপনি এত সাহস একা কি করে বজায় রাখছেন? দেখুন, একাই 100 মোটেও নয়, মানুষ আমাদের সাথে আছে। মানুষ সাথে আছে বলে আমি লড়াইটা বেশি দিতে পারছি। মানুষ আমাদের লড়াইকে গ্রহণ করছে, মানুষ সাথ দিচ্ছে, এই জন্যই লড়ে যেতে পারছি। আর অন্যায়ের বিরুদ্ধে গলা তুলে কথা বলতে পারছি। আর আব্বাস সিদ্দিকী আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, উনি হচ্ছেন আমাদের বস, উনি আছেন, দেখছেন সেকেন্ড লেয়ার লিডার কতটা কি কাজ করতে পারছে। আমরা ফেল হলে তিনি তো থাকবেন অবশ্যই, তিনি আমাদের এখানে বয়েটান ওয়াচে আছে, দেখছেন। বিচারাধীন মামলা, আপনি জানেন যে আপনি বারবার চক্রান্তের অভিযোগ করেছেন, একটা নারী সংক্রান্ত কেস। যদি আপনি বলতে চান দর্শকদের বিষয়টা ঠিক কী, মানে এটা কি আপনাকে সে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত, আপনি জনপ্রিয় হচ্ছেন তাই, কি বলবেন, কি অভিযোগ আপনার আসলে? দেখুন, এই বিষয়ে আমার মুখ চুলকায় বলার জন্য, সিরিয়াস বলছি, আমার মুখ চুলকায় বলার জন্য, কিন্তু আমার অ্যাডভোকেট যারা আছেন তারা আমাকে একটা কথা বলেছেন যে নাকি সুপ্রিম কোর্টে কিছু গাইডলাইন আছে, নির্যাতিতার নাম অ্যাড্রেস এই ধরনের আরও কিছু আছে, যেগুলো ডিসক্লোজ করলে অন্য আবার কোনো কেস খেতে পারে। সেই জন্য আমাকে অনুরোধ তারা করেছে যে তুমি তোমার রাজনীতি কার্যকলাপ চালিয়ে যাও, যে যা কেস হবে কেসের আইনের ফিল্ডটা আমরা বুঝে নিচ্ছি। যেমন সিনিয়র লয়ার অ্যাডভোকেট আপনারা জানেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার হচ্ছেন খুবই একজন প্রিয়জনের মধ্যে একজন। তিনি আমাকে এই কথা বলেছে যে বাবু তুমি চালিয়ে যাও তোমার রাজনৈতিক ফিল্ডে, বাকি আইনের দিকটা ভাবতে হবে না। তৃণমূলে কি নওশাদ যাচ্ছেন? মানে আদতে সবাই তো দল পরিবর্তন করতে সময় নিচ্ছেন না। তৃণমূল দলটা কি থাকবে যাওয়ার? তো দেখুন না, যেভাবে নবীন প্রবীণ আমৃত্যুর লড়াই, আমরা ওরা, এক পা বিজেপি এক পা তৃণমূল, এই ধরনের শুনছি। আবার মনোরঞ্জন ব্যাপারী আর একজন এই ধরনের হচ্ছে, তৃণমূল দলটা থাকবে কি আগে বলুন তো? যাওয়া তো দূরের কথা। মানে দ্বিতীয় কথা হচ্ছে এথিক্সের বাইরে যাওয়া যায় না। এথিক্সহীন মানুষ আমি মনে করি সে জীবিত, মানে জেন্দা থাকলেও সেকে মৃত। সুতরাং মানুষের ভোট, মানুষের রায়, মানুষের মতামত নিয়ে জিতলাম। 1,09,000-এর অধিক মানুষ আমাকে চাইলো, বিশ্বাস করলো, তাদের 1,09,000 মানুষের বিশ্বাস আমি ভাঙতে পারি না। নওশাদ ধর্মের নামে শান্তি বজায় রাখবে, সেটাই বলছেন? আমি আজ পর্যন্ত, আমি বলে নয়, আইএসএফের প্রোগ্রাম থেকে একটা কোনো শব্দের কথা বলুন যে শব্দ দ্বারা কোনো ধর্মকে প্রভাবিত করেছে আইএসএফকে ভোট দেওয়ার জন্য, বা কোনো ধর্মের বিপক্ষে গিয়েছে আইএসএফকে ভোট দেওয়ার জন্য, ভাবেন না আপনি। আমরা ওই ধর্মকে প্রমোট করতে রাজনীতির ময়দানে আসিনি। ধর্মগুরুরা আছে, ধর্মস্থান আছে, সেখানে ধর্মচারণ হবে, মন্দিরে, মসজিদে, গির্জাতে, গুরুদুয়ারাতে ধর্ম পালন হবে। রাজনীতির ময়দানে এসেছি, আমাদের কাজ হচ্ছে ওই ধর্মস্থানগুলো যাতে সুরক্ষিত থাকে এবং ধর্মপালন যারা করে তাদেরকে কোনো ধর্মের মানুষের উপরে না আঘাত দেয়, সেটা দেখার দায়িত্ব আমাদের বলে মনে করি, সেটা তুলে নিতে এসেছি। ধর্মপ্রচারের জন্য আসিনি। আমাদের মধ্যে কিছু চাংড়া আছে তৃণমূলের, মাতাল কিছু আছে, অসভ্য অশিক্ষিত কিছু আমাদের মতো আছে। আমি আমাকে দিয়ে বলছি, তারা বয়স্ক লোকের সাথে কী আচরণ করতে হবে সেতটুকু ন্যূনতম কাটছি পর্যন্ত রাখেনি। ফলে কী হচ্ছে, একটা সমাজ একটা লিডারলেস, একটা গার্জিয়ানলেস সমাজে পরিণত হয়েছে। আমরা সেই দিন ফিরিয়ে আনতে চাই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পরবর্তীতে রাজনৈতিকভাবে তার ঠিক কী লক্ষ্য। ক্যামেরায় বতিন কুন্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।